আজকে আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তি পাওয়া চিয়ান বিক্রমের মাস্টারপিস সিনেমা থাঙ্গালেন। সিনেমার গল্প শুরু হয় 1850 সালে। তখন আমরা ক্লাইমেট নামের এক ইংরেজ ব্যক্তিকে দেখতে পাই। সে ইংরেজ সরকারের জন্য কাজ করে। একদিন সে কোনোভাবে জানতে পারে যে ভয়পুর নামের এক গ্রামে সোনার খনি আছে, যা অনেক বছর আগে খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু এখনো কেউ সেখানে যাওয়ার সাহস করে না। এরপর ক্লাইমেটকে এক জমিদার জানায় যে ওটা ভূতের জায়গা, সেখানে যদি কেউ যায় সে জীবিত ফিরে আসবে না। তবে এটা শুধু একটা গুজব ছিল। তারপর আমরা ভয়পুর গ্রাম দেখতে পাই, যেখানে কিছু মানুষই থাকতো। এরা মূলত আদিবাসী সমাজের লোক ছিল। তারা জমিদারের জন্য কাজ করত। জমিদাররা কম দামে তাদের জমি কেড়ে নিয়েছিল। যেহেতু তারা জমিদারের আর টাকা দিতে পারেনি, এই কারণে তারা জমিদারের জমিতেই কাজ করে। তাদের সবার জীবন এভাবেই চলছিল। এরপর আমরা আমাদের গল্পের মূল চরিত্র থাঙ্গালানকে দেখি। সে তার বাচ্চাদের সঙ্গে শুয়েছিল। এরপর সে যখন ঘুমাচ্ছিল তখন সে একটি স্বপ্ন দেখে, যেখানে সে কারো সঙ্গে লড়াই করছিল আর স্বপ্নের মধ্যেই সে কথা বলছিল। তখন তার স্ত্রী গঙ্গামা এসে তাকে এক লাথি মারে এবং বলে, তুমি আর কতক্ষণ ঘুমাবে? জমিতে কাজ করতে তো যেতেই হবে। থাঙ্গালান যখন চাকু বের করে এবং নিজের স্ত্রীকে মারতে নেয়, কারণ তার স্বপ্নে সে কোনো এক ব্যক্তির সঙ্গে যুদ্ধ করছিল। যখন তার ভালো করে ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে যে এটা তার স্ত্রী গঙ্গামা। এরপর আমরা জানতে পারি যে থাঙ্গালানই শুধুমাত্র নিজের জমির মালিক। সে কোনো জমিদারের জন্য কাজ করে না। সে নিজের জমিতেই ফসল ফলায় এবং তার 5টি সন্তানের সঙ্গে বসবাস করে। তার এক ছেলে এবং 4টি মেয়ে রয়েছে। ছেলের নাম অশোকা। তারপর আমরা গ্রামের এক লোককে দেখতে পাই, যার নাম গঙ্গু। এই ব্যক্তি নিজেকে ব্রাহ্মণ মনে করে এবং গ্রামের শিশুদের ব্রাহ্মণ শিক্ষা দেওয়ার চেষ্টা করে। সে তাদের বলে, তোমরা যদি ব্রাহ্মণ হয়ে যাও তাহলে তোমার উচ্চ জাতির অংশ হবে। তোমাদের মাংস খাওয়া ঠিক নয়, তোমরা শাকাহারী হয়ে জীবনযাপন করবে এবং ঈশ্বরের পূজা করবে, তাহলে তুমি স্বর্গে যাবে। গঙ্গু গ্রামের শিশুদেরকে এইভাবেই শিক্ষা দিত, কারণ তারা আদিবাসী এবং নিচু জাতির অংশ। তবে যদি তারা ব্রাহ্মণ হতে পারে তাহলে হয়তো তাদের জন্য স্বর্গে স্থান পাওয়া সম্ভব হবে। এরপর আমরা থাঙ্গালানকে দেখি যে তার জমিতে কাজ করতে করতে একদিন খুব ক্লান্ত হয়ে যায় এবং রাতের বেলা পুরো পরিবারকে নিয়ে জমির পাশে ঘুমোতে চলে যায়। রাতে তার বাচ্চারা আবদার করতে থাকে, পাপা তুমি আমাদের গল্প শোনাও। তারা বলেও যে, তুমি কি আমাদের আরতির গল্প শোনাবে? তখন থাঙ্গালান তাদেরকে তার দাদুর এক গল্প শোনানো শুরু করে। সে বলে, আমাদের এই জায়গা থেকে অনেক দূরে এক বিশাল হাতির মতো পাহাড় আছে, আর তার পিছনে একটা পুকুর আছে, যেখানে আমার দাদু ও তাদের ট্রাইবের মানুষরা থাকতো। সেখানে তারা নদী থেকে সোনা বের করতো, তবে সবচেয়ে বেশি সোনা পেত আমার দাদু। একদিন ওই এলাকায় এক জমিদার আসে। সে জানতে পারে যে এসব আদিবাসী লোকেরা নদী থেকে সোনা বের করে। সে তাদের বন্দি করে তাদের সোনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার দাদু এবং অন্যরা তার বিরুদ্ধে লড়াই করে এবং তাকে পরাজিত করে। পরে আমার দাদু সেই সোনা রাজাকে দেখায় এবং বলে, এই সোনা আমার, আমি এটা খুঁজে পেয়েছি। যদি তোমার দরকার হয় তবে তুমি নিজে খুঁজে নাও। রাজা তার সৈন্যদের পাঠায়, কিন্তু কেউ জীবিত ফিরে আসে না, কারণ সেই সৈন্যদের সাপ মেরে ফেলেছিল। সেই পাহাড়ের রক্ষক ছিল সাপ। এসব শোনার পর আমার দাদু হাসে এবং বলে, শুধুমাত্র আমি ওখান থেকে সোনা আনতে পারি, তবে আমরা শুধু নদীর থেকে সোনা বের করতে পারবো। যদি পাহাড় থেকে সোনা বের করতে যাই তবে আমাদেরকে মেরে ফেলবে। আরতি নামে এক তান্ত্রিক ওই পাহাড়কে রক্ষা করত, যেখানে অনেক অনেক সোনা ছিল। কিন্তু রাজা বলে, আমার সব সোনা চাই, তোমার কি লাগবে বলো। তখন আমার দাদু বলে, ঠিক আছে, আমি সোনা নিয়ে আসবো, তবে আমাদের জমি তোমাকে ফিরিয়ে দিতে হবে, আর এখন থেকে আমরা তোমার দাস হব না। রাজা এতে রাজি হয়ে যায়। থাঙ্গালানের দাদু এবং তার লোকজনের সাথে রাজার কিছু সৈন্য নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়। যাওয়ার সময় আরতি তাদের ভয় দেখায়, তবুও তারা কোনোভাবে টিকে থাকে। সাপ পাঠানো হয়, কিন্তু তোমার প্রপিতামহ সেগুলোকে মেরে ফেলে। এরপর আরতি নিজে আসে এবং তার লোকেরা একে একে সবাইকে হত্যা করতে থাকে, কিন্তু তোমার প্রপিতামহ হার মানে না এবং একে একে আরতির লোকদের হত্যা করে, পরে আরতিকে বন্দী করে। তারা সেখান থেকে কিছু সোনা নিয়ে এসে রাজাকে দেখায়, তবে রাজা যখন সেই সোনা দেখে তার ধুলায় পরিণত হয়ে যায়। আসলে সেটি ছিল আরতির তৈরি এক মায়াজাল। এটা দেখে আমার দাদু রেগে যায় এবং সেখানে একটি মূর্তি দেখতে পায়, যা ছিল গৌতম বুদ্ধের। তিনি সেই মূর্তির মাথা ভেঙে দেয়। এতে আরতি ভীষণ রেগে যায় এবং জোরে চিৎকার করতে থাকে। তখন আমার দাদিও ভীষণ রেগে যায় এবং আরতির সামনে গিয়ে তার পেট চিরে ফেলে। আরতির শরীর থেকে যে রক্ত বের হয়, সেই রক্ত থেকে প্রচুর সোনা তৈরি হয়। আরতি মারা যায়, কিন্তু সেই সোনা মানুষের হাতে এসে যায়। আমার দাদুও সোনা পেয়েছিল, সেই কারণেই আজ আমাদের নিজেদের জমি আছে। এরপর সেই রাতেই যখন থাঙ্গালান এবং তার পরিবার ঘুমিয়েছিল, কেউ তাদের ফসল জ্বালিয়ে দেয়। এই কাজটি সেই জমিদারের ছিল, যার নজর থাঙ্গালানের জমির উপর ছিল। জমিদার চেয়েছিল থাঙ্গালানের জমি দখল করতে। থাঙ্গালান জমি পড়ে যাওয়ায় জমিদারের কর দিতে পারে না, তাই সে জমিদারের জমিতে কাজ করতে বাধ্য হয়। এমন সময় গ্রামে ব্রিটিশ ব্যবসায়ী ক্লাইমেট আসে। সে লোকেদের ডেকে বলে, আমি চাই তোমরা সবাই আমাকে সোনা খুঁজে পেতে সাহায্য করো। শুনেছি তোমাদের পূর্বপুরুষ এখানে সোনা পেয়েছিল। এই কথা শুনে গ্রামের সবাই ভয়ে পালিয়ে যায়, কিন্তু থাঙ্গালান থেকে যায়, কারণ তার দাদুই সেই সোনা খুঁজে পেয়েছিল। ক্লাইমেট আরো বলে, আমি তোমাদের প্রতিদিন মজুরি দিব, কিন্তু তাতেও সবাই রাজি হয় না। তখন গঙ্গামা আসে থাঙ্গালানকেও নিয়ে চলে যায়। থাঙ্গালান বাড়ি ফিরে তার স্ত্রীকে বোঝায়, আমরা এইভাবে বাঁচতে পারবো না। তোমার সুন্দর সুন্দর পোশাক চাই, আমাদের সন্তানদেরও ভালো পোশাক দরকার। এই টাকা থেকেই তা আসবে। যদি আমাদের জমি ফিরে আসে, আমরা চাষ করে আরো টাকা উপার্জন করতে পারবো। আমার পূর্বপুরুষেরা যেভাবে সোনা খুঁজে পেয়েছিল, আমিও সেটা খুঁজে পেতে পারি। এসব বলে সে তার স্ত্রীকে রাজি করায়। পরের দিন থাঙ্গালান গ্রামের কিছু মানুষকেও রাজি করায় এবং ক্লাইমেটের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন থাঙ্গালান তার ছেলে অশোকাকেও সাথে নিয়ে যায়, আর ক্লাইমেট তার ছেলে উইলিয়ামকে নিয়ে আসে। তারা সবাই একসাথে এগিয়ে যায়। থাঙ্গালান এবং ক্লাইমেটের দল সবাই একসাথে নদীতে নামে, কারণ নদীর ওপারেই ছিল হাতির মতো দেখতে পাহাড়।
পাহাড়। যখন তারা নদীর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল, থাঙ্গালেন হঠাৎ আরতির দৃশ্য দেখতে শুরু করে। এতে সে ভয় পেয়ে যায় এবং তার ভারসাম্য হারিয়ে যায়। তার ভারসাম্য হারানোর কারণে সবাই জলে পড়ে যায় এবং তার জিনিসপত্র নদীর স্রোতে ভেসে যায়। তবে কোনো মতে তারা নদী পার হয়। ক্লাইমেট এবং তার সঙ্গে আর্থার থাঙ্গালানের উপর ভরসা হারাতে শুরু করে। আর্থার তো সরাসরি থাঙ্গালানকে শয়তান বলে দাবি করে। সে বলে তাদের সবাইকে ধ্বংস করার পরিকল্পনা করছে সে। ক্লাইমেটের অবশ্য থাঙ্গালানের কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। থাঙ্গালান বলে আমাদের আরো সামনে যেতে হবে। দলটি আবারও এগিয়ে যায় এবং সোনার সন্ধান শুরু করে, কিন্তু মাটি, নদী বা আশেপাশে কোথাও তারা সোনা খুঁজে পায় না। তখন থাঙ্গালান বলে আমাদের সেই পাহাড়ে যেতে হবে, এখানে সোনা পাওয়া যাবে না। হঠাৎ থাঙ্গালান দূরে একটি মাটির উপর গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পায়। এটা দেখে সে ক্লাইমেটকে বলে এটা আমার পূর্বপুরুষরা কেটেছিল, এখানে আশেপাশে সোনা থাকতে পারে, আমরা খুব কাছাকাছি এসেছি। এরপর থাঙ্গালান সবাইকে পথ দেখিয়ে পাহাড়ের কাছে নিয়ে যায়। ঠিক তখনই তাদের সামনে একটি কালো প্যান্থার চলে আসে। প্যান্থারটি তাদের দলের কয়েকজনকে আহত করে ফেলে। থাঙ্গালান সেই প্যান্থারের সঙ্গে লড়াই করে এবং তাকে হত্যা করে। এই ঘটনায় আর্থার ভীষণভাবে রেগে যায়। সে ক্লাইমেটকে বলে এই লোকটা আমাদের সবাইকে মেরে ফেলবে, সে ইচ্ছা করে আমাদের বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছে। থাঙ্গালান তখন বলে যদি সোনা পেতে হয় তবে আমাদের এই সমস্ত কষ্ট সহ্য করতেই হবে। কিন্তু আর্থার এতটাই রেগে যায় যে সে থাঙ্গালানের দিকে বন্দুক তাক করে। তখন থাঙ্গালানের ছেলে অশোকা আর্থারের দিকে গুলি চালানোর চেষ্টা করে। গুলি গিয়ে আর্থারের হাতে লাগে। এই ঘটনার পর ভয়ে অশোকা দৌড়ে পালাতে থাকে আর আর্থার বন্দুক নিয়ে তার পিছনে ছুটে যায়। থাঙ্গালানও তাদের পেছন পেছন যায়। পাহাড়ের দূরে অন্য এক দল এই ঘটনাগুলো দেখছিল। যখন অশোকা দৌড়ে যাচ্ছিল, সে গৌতম বুদ্ধের আরো একটি অংশ দেখে এবং সেখানে সোনার একটি ছোট্ট অংশ পায়। সে তা দেখে খুব খুশি হয়ে তার বাবাকে ডাকতে শুরু করে। এমন সময় চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। আরতি তার লোকজনকে পাঠায় থাঙ্গালান এবং তার দলের উপর আক্রমণ করার জন্য। তবে আরতির লোকেদের সঙ্গে লড়াই করতে থাকে। থাঙ্গালান বারবার আরতি ভিজুয়াল দেখতে থাকে এবং মনে করতে থাকে যে আরতি এখনো জীবিত এবং তাদের ধ্বংস করতে চায়। হঠাৎ থাঙ্গালানের শরীরে তার দাদুর আত্মা প্রবেশ করে। এই শক্তি দিয়ে থাঙ্গালান আরতির সঙ্গে ভীষণভাবে লড়াই করে এবং তাকে আহত করে। আরতি তার লোকজন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতে ক্লাইমেট গৌতম বুদ্ধের মূর্তির ধ্বংসাবশেষ থেকে সোনা বের করে। সে দেখে এটি খাঁটি সোনা এবং এতে খুব খুশি হয়। সে বলে আমাদের আরো সোনা চাই। থাঙ্গালান এবং তার দলে সবাই রাতে উৎসব করে। তবে সেই রাতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। বিদ্যুৎ চমকানোর সময় ক্লাইমেটের ছেলে উইলিয়ামের উপর বাজ পড়ে এবং সে সেখানেই মারা যায়। ক্লাইমেট ভীষণ শোকাগ্রস্ত হয়। নিজের ছেলেকে দাফন করার পরও সে সোনা পাওয়ার লোভ সামলাতে পারে না। সে থাঙ্গালানকে বলে তুমি তোমার গ্রামের লোকজনকে এখানে নিয়ে আসো, আমি তাদের আরো বেশি টাকা দিব। থাঙ্গালানের বিশ্বাস অর্জনের জন্য ক্লাইমেট তাকে নতুন পোশাকও দেয়। থাঙ্গালান তখন একটি ঘোড়া নিয়ে ক্লাইমেটের দেওয়া পোশাক পরে তার গ্রামে ফিরে আসে। গ্রামে পৌঁছে তার স্ত্রীকে নতুন পোশাক দেয়, সন্তানদেরও জামা কাপড় দেয়। এরপর সে গ্রামের লোকেদের ডেকে বলে আমাদের পূর্বপুরুষদের সোনা আছে, সেটি আমাদেরই পাওয়া উচিত। ক্লাইমেট বলেছে যে তিনি আমাদের অনেক টাকা দেবে এবং আমাদের জমি মুক্ত করবে জমিদারের থেকে। আমাদের সবাইকে একসঙ্গে গিয়ে সেই সোনা আনতে হবে। থাঙ্গালান তার ব্যাগ থেকে একটি সোনার টুকরো বের করে গ্রামবাসীদের দেখায়। এটা দেখে গ্রামবাসীরা বিশ্বাস করে যে থাঙ্গালান সত্যি বলছে এবং সোনা আছে। তারা সবাই সেই সোনার পাহাড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এদিকে গ্রামবাসীদের একজন থাঙ্গালানকে সতর্ক করে বলে তুমি চলে যাওয়ার পর ক্লাইমেটের লোকেরা আমাদের গ্রামে এসেছিল এবং নাগা উপজাতির লোকেদের উপর গুলি চালিয়েছে। থাঙ্গালান জানতে পারে যে তার ছেলে অশোকা তাদের থামানোর চেষ্টা করেছিল এবং তাদের সঙ্গে লড়াই করেছিল। এর ফলে অশোকাকে তারা ধরে ফেলে এবং বেঁধে রাখে। থাঙ্গালান দ্রুত ক্লাইমেটকে এই ঘটনা জানায়। ক্লাইমেট অশোকাকে মুক্ত করার ব্যবস্থা করে এবং বলে আমি জানতাম না যে এসব কিছু ঘটেছে। ক্লাইমেট আরো বলে নাগা উপজাতির লোকেরা সাপের উপাসনা করে এবং এই এলাকাকে রক্ষা করে, আমি ভুলে গিয়ে তাদের উপর আক্রমণ করেছিলাম। তবে অশোকা এর মধ্যেই কিছুটা শারীরিক সমস্যা অনুভব করতে শুরু করে এবং সে অদ্ভুত আচরণ করতে থাকে। এদিকে ক্লাইমেটের সঙ্গে থাকা এক জমিদার পরিস্থিতি আরো খারাপ করার চেষ্টা করে। সে গ্রামবাসীদের ভুল বোঝাতে থাকে এবং বলে আজ থেকে তোমরা ক্লাইমেট সাহেবের দাস, যা তিনি বলবেন সেটাই তোমাদের করতে হবে। তবে থাঙ্গালান এই ষড়যন্ত্র বুঝতে পারে এবং গ্রামবাসীদের বোঝায় ক্লাইমেট সাহেব এমন কিছু বলেননি। তিনি বলেছেন আমাদের জমি ফিরিয়ে দেওয়া হবে, মজুরি দেওয়া হবে এবং সোনার একটি অংশ আমাদের ভাগে আসবে। থাঙ্গালানের কথা শুনে গ্রামবাসীরা শান্ত হয় এবং সবাই মিলে সোনার পাহাড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তারপর সেই পাহাড়ের কাছে শুরু হয় নতুনভাবে সোনা খোঁজার চেষ্টা। বুদ্ধমূর্তির আশেপাশে তারা কিছুটা সোনা খুঁজে পায়। ক্লাইমেট এতে খুব আনন্দিত হয়। সেই রাতে গ্রামবাসীরা খুশি মনে খাবার খাচ্ছিল, কিন্তু তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটে। থাঙ্গালানের ছেলে অশোকা আচমকাই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং আরতির মতো কথা বলতে থাকে। সে সবাইকে সতর্ক করে বলে তোমরা এখান থেকে চলে যাও, এই জায়গা তোমাদের নয়, এখানে কেউ বেঁচে ফিরতে পারবে না। অশোকাকে এভাবে দেখে তার মা গঙ্গামা খুব ভয় পেয়ে যায় এবং বলে আমার ছেলের এটা কি হলো। থাঙ্গালান তাকে শান্ত করে বলে তার কিচ্ছু হয়নি, কিন্তু থাঙ্গালান স্পষ্টই তার ছেলের চেহারায় আরতির মুখের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। আরতি যেন চিৎকার করে তাকে সতর্ক করছিল তোমরা সবাই মারা যাবে। তবুও থাঙ্গালান তার জেদ ছাড়ে না, কারণ তার লক্ষ্য ছিল জীবনের উন্নতির জন্য টাকা রোজগার করা। পরের দিন থেকে ফের সোনা খোঁজার কাজ শুরু হয়, কিন্তু এইবার তারা কিছুই খুঁজে পায় না। এভাবে 2-3 দিন কেটে যায়। তাদের খনন চালানোর খরচ বাড়তেই থাকে, কিন্তু সোনা পাওয়া যাচ্ছিল না। ক্লাইমেটের বন্ধুরা তাকে পরামর্শ দেয় তোমার টাকা তো বৃথা যাচ্ছে, গ্রামবাসীদের বলো তারা যেদিন সোনা খুঁজে পাবে সেই দিনই মজুরি পাবে, না হলে পাবে না। এত দূর এসে তারা ফিরে যাবে না। ক্লাইমেট সেই সত্য চাপিয়ে দেয় এবং গ্রামবাসীদের সেটা মেনে নেয়, কারণ তাদেরও সোনার লোভ ছিল। খনন কাজ আবারও শুরু হয়, কিন্তু এবারও সোনা মেলে না। কাজ করার জন্য তাদের খাবার নেই, মজুরি নেই, তবুও তারা কাজ চালিয়ে যেতে থাকে। তখন হঠাৎ আর্থার দূরের পাহাড়ের মধ্যে সোনার মতো কোনো কিছু ঝলমল করতে দেখে। সে সেখানে যেতে শুরু করে, কিন্তু তার যাবার পথে পাহাড় থেকে সাপ বেরিয়ে আসতে শুরু করে। চারপাশে সাপ ছড়িয়ে পড়ে এবং এক এক করে সবাইকে কামড়ানোর চেষ্টা করে।
এই ঘটনায় পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। থাংলান, গ্রামবাসী এবং ক্লাইমেটের লোকেরা নিজেদের সাপের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। কিছু মানুষ বাঁচে আর কিছু মানুষ মারা যায়। তাদের মধ্যে থাংলানের মেয়েও মারা যায়। থাংলান কাঁদতে কাঁদতে তাকে দাফন করে গঙ্গামা এবং সে তার কবরে বসে অনেক কাঁদে। এসব কিছু হওয়ার পর থাংলানের কাছে একজন আসে এবং বলে, আমরা সোনা এভাবে পাবো না। তোমাদের পূর্বপুরুষেরা আরতি পেট চিরে তার মধ্য থেকে রক্ত বের করে, সেই রক্ত থেকে সোনার তৈরি হয়েছিল। তোমাদেরও তেমনই কিছু করতে হবে। কিন্তু থাংলান করতে চায় না। সে বলে, কোনো মানুষের পেট চিরে রক্ত বের করে আমি সোনা চাই না। আমি শুধু আমার ভাগের, আমার পরিশ্রমে কিছু সোনা চাই, যা আমার ও আমার গ্রামের সকলের কষ্ট দূর করতে পারে। তবুও তারা খুঁড়ে যেতে থাকে, কিন্তু সোনা পাওয়া যায় না। মানুষ ক্ষুধার্ত হয়ে কষ্ট পাচ্ছে, আর রাতে যখন তারা ঘুমাচ্ছিল কেউ তাদের পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। তারা তখন গৃহহীন হয়ে পড়ে। সারা গ্রাম ভাবতে থাকে যে তারা ফিরে যাবে, তাদের সোনার দরকার নেই। থাংলান তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা মানে না। তখন তাদের উপর অত্যাচার চালানো হয় এবং বন্দি করে নেওয়া হয়, এই বলে যে আমাদের সোনা চাই, তোমরা গ্রামে যেতে পারবে না। তখন থাংলান তার গ্রামের মানুষদের বোঝায়, তোমাদের খাওয়া দরকার, আমি যেভাবে হোক শিকার করে এনে দিব। থাংলান কোনোভাবে শিকার পেয়ে গ্রামবাসীকে খাওয়ায় এবং তাদেরকে অনুপ্রাণিত করে। সে বলে, যদি আমরা সোনা পাই আমরা আমাদের জীবন ঠিক করতে পারবো, আমরা আমাদের প্রতিটি কষ্ট অতিক্রম করতে পারবো। সোনা খুঁজতে গিয়ে আমরা আমাদের অনেক মানুষকে হারিয়েছি, আমরা এত দূর এসেছি আর ফিরে যেতে পারি না। আমরা ওই পাহাড়টিকে গলিয়ে ফেলবো, সেখান থেকে সোনা নিশ্চয়ই বের হবে। তারপর তারা পাহাড়ে আগুন লাগাতে শুরু করে। তখন সেখানে আরতি তার লোকেদের সাথে আসে গ্রামবাসীদের সতর্ক করতে, তবুও তারা শোনে না। আগুন লাগানোর কারণে পাহাড়ের ভিতরে একটি সুড়ঙ্গ তৈরি হয়, যার মধ্যে থাংলান চলে যায়। ভিতরে ঢুকলে তারা অনেক সোনা দেখতে পায় এবং তখন আমরা জানতে পারি যে এটা একটি খনি, যা আগে বিভিন্ন রাজাদের সময় খোঁড়া হয়েছিল। কিছু লোক সোনা ব্যাগে নিয়ে বাইরে চলে যায়। ক্লাইমেটের কিছু লোক তাদের মারধর করে। ক্লাইমেট বলে, এটি শুধু আমার সোনা আর কারো নয়। থাংলান তখন সেই সোনাকে নিজের হাতে তুলে নিয়ে বলে, এটি একটি মায়ার জাল, কোনো সোনা নয়। এই জাল আরতি ছড়িয়েছে। তারপর আমরা দেখি আরতিকে, সে তার লোকেদের নিয়ে থাংলান এবং অন্যান্য লোকেদের মারতে এসেছে। আরতি এই লোকদের মায়ার জালে ফেলে দেয়, কখনো দিনের আলোতে, কখনো রাতে, আবার কখনো তাদের অতীতে নিয়ে গিয়ে মারতে থাকে। তখন আরতি থাংলানকে তার অতীত দেখায়। আরতি তাকে দেখায় যে ৫ম শতকে এখানে নাগ জাতির মানুষ বাস করত এবং তারা এই জায়গা রক্ষা করত। সেখানে আরিয়ান এবং আরতি স্বামী স্ত্রী বসবাস করত। তারা পুরো ট্রাইবের নেতৃত্ব করত। এখানে তখন কিছু সোনা পাওয়া যেত। আরিয়ান এবং আরতি জানতে পারে যে কিছু মানুষ এই সোনা পেতে চায়। কিছু লোক তাদের দিকে এগিয়ে আসে। আরিয়ান তার লোকজনকে নিয়ে তাদের সঙ্গে লড়তে যায়, কিন্তু তারা আরিয়ান এবং তার লোকেদের পরাজিত করে। তারপর তারা তাকে বলে, তুমি এই সোনা খুঁজে বের করবে। আরিয়ানকে বন্দি করে তাকে দিয়ে সোনা খনন হতে থাকে এবং এই ঘটনা প্রজন্মের পর প্রজন্ম শতাব্দী ধরে চলতে থাকে। থাংলান, তুমি আমাদেরই উত্তরসূরি। তোমার পূর্বপুরুষের পূর্বপুরুষ, তাদেরও পূর্বপুরুষ, সবাই আমাদের উপজাতির। শতাব্দী ধরে এই কাজই চলে আসছে। এসব কিছু দেখার পর যখন থাংলানের হুঁশ আসে, তখন আমরা দেখি ক্লাইমেট আরতির উপর আক্রমণ করে এবং তার পেটের মধ্যে একটি রড ঢুকিয়ে দেয়। আরতি ক্লাইমেটকে শেষ করে দেয়। আরতি মৃত্যুর কাছাকাছি চলে আসে, কিন্তু থাংলান তার কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে এবং বলে, আমার মানুষের জন্য কিছু সোনা আমাকে নিয়ে যাওয়ার জন্য দাও। আমরা খুব কষ্টে জীবনযাপন করি, এখন আমাদের অনেক বেশি খাজনা দিতে হয়, যা জমিদাররা আমাদের থেকে নেয়। মা, এখন আপনি আমাদের রক্ষা করতে পারেন। তখন আরতি তাকে কিছু সোনা নিয়ে যাওয়ার অনুমতি দেয়। থাংলান সোনা নিয়ে যায় এবং তাদের মানুষদের দেখায়। এরপর আমরা দেখি কিছু ব্রিটিশ সেনা তাদের কাছে আসে সোনা লুট করতে। তখন পুরো গ্রাম এবং থাংলান তাদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে বিদ্রোহ ঘোষণা দেয়। আর এইভাবে এই মুভিটি শেষ হয়।